হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দ্য কিংডম অফ রুইন সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব এই সিরিজটির এপিসোড নাম্বার 3। তো এপিসোডটি শুরুতেই আমাদেরকে 10 বছর পূর্বের একটি ঘটনা দেখানো হয়, যেখানে মানুষরা উইজদের একটি গ্রামের উপর হামলা করেছিল। এই গ্রামেই ডোরোকা বাস করত। ডোরোকার চোখের সামনে তার সকল সাথীদেরকে মিলিটারিরা নির্মমভাবে হত্যা করছিল, যেটা দেখে ডোরোকা অনেক ভয় পেয়ে যায়। তখনই ডোরোকার কাছে আরেকটি উইচ আসে, এনার নাম হলো মেই। ডোরোকা মেইকে জিজ্ঞাসা করে যে এসব কি হচ্ছে। তখন মেই বলে, আমি জানি না, হঠাৎ করে মানুষেরা আমাদের উপর অ্যাটাক করে দিয়েছে। যেটি শুনে ডোরোকা বলে, তাহলে আমরা নিজেদের রক্ষার্থে আমাদের ম্যাজিক কেন ইউজ করছি না? তখন মেই বলে, ওরা ওদের সাথে করে আমাদের ম্যাজিক ব্লক করার জন্য একটি মেশিন নিয়ে এসেছে, যেটির কারণে আমাদের ম্যাজিক কাজ করছে না। মেই বলে, হয়তো মিস অফিলিয়া এটির ব্যাপারে কিছু জানবে। অফিলিয়া হয়তো এই উইজদের প্রধান কেউ হবে। যাই হোক, মেই ডোরোকাকে মিস অফিলিয়ার সিটির দিকে পালিয়ে যেতে বলে, কারণ সেই কেবল তাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু এখানে ডোরোকা মেইকে একা ছেড়ে যেতে চাইছিল না। তখন মেই ডোরোকাকে বুঝায় যে তাকে একাই যেতে হবে। আর আমরা দেখতে পাই মেইয়ের পিছনের অংশটা পুরো ছাতরা হয়ে গেছে। সে বুঝে গেছে যে সে আর বাঁচবে না। তো মেইয়ের জোরাজোরিতে ডোরোকা সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং মেই সেখানেই বসে গার্ডদের নজর তার উপর করে রাখতে থাকে। আর এরপরে সে প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ইয়াকোটের করা শুটে ডোরোকার শরীরের একটি অংশ উড়ে গেছে। ডোরোকা তার মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছিল, যেটা দেখে অ্যাডোনিস ডোরোকার মৃত্যুর আগে ক্লোইকে কিভাবে বাঁচানো যায় সেটা তাকে বলে যেতে বলে। ডোরোকা অ্যাডোনিসকে কিছু বলতেই নেয়। তখনই মিলিটারিরা তাদের উপর গুলি মারতে শুরু করে। অ্যাডোনিস কোন রকম পাশে লাফ দিয়ে তো বেঁচে যায়, তবে ডোরোকার শরীর পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ডোরোকার মৃত্যু দেখে অ্যাডোনিস পুরো জিদের চোটে সেখানে থাকা মিলিটারিদেরকে উদ্দেশ্য করে বলে, তোদের কারণে আমি আমার ক্লোইকে বাঁচানোর শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। অ্যাডোনিস পুরো রাগান্বিত অবস্থায় উঠে দাঁড়িয়ে তার ম্যাজিক স্পেল অ্যাক্টিভেট করে দেয়, যেটা দেখে সেখানে থাকা গার্ডগুলো অ্যাডোনিসের উপর বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। কিন্তু অ্যাডোনিকের ম্যাজিক স্পেল ভেদ করে কোনো গুলি অ্যাডোনিস পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ইয়ামাতো হেডকোয়ার্টারে বসে সব দেখছিল। অ্যাডোনিস তার দিকে আসা গুলির মুখ ঘুরিয়ে উল্টো সেগুলো সেই মিলিটারিদের উপরে মেরে দেয়। আর সেখানে থাকা মিলিটারি গুলোর শরীরে তাদের গুলিগুলোই বিঁধতে শুরু করে। অ্যাডোনিসের এই অ্যাটাকে শুধুমাত্র একটি মিলিটারি বেঁচে যায়। অ্যাডোনিস যখন ওকেও মেরে ফেলার জন্য সামনের দিকে আগায়, তখনই আমরা দেখতে পাই ইয়াকোট অ্যাডোনিসের দিকে নিশানা লাগানোর চেষ্টা করছে। আর সে অ্যাডোনিসের মাথা বরাবর এইম করে শুট করে দেয় এবং সেই গুলিটি পুরো ভেঙে চুরে অ্যাডোনিসের দিকে গিয়ে আঘাত করে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাই অ্যাডোনিসের কিছুই হয়নি। এটা দেখে তো ইয়াকোট পুরো শক্ট হয়ে যায়। ইয়াকোট দেখে অ্যাডোনিস তার ম্যাজিক দিয়ে সেই বুলেটটিকে আটকে ফেলেছিল এবং অ্যাডোনিস এই বুলেটটির সাইজ একটি পারমাণবিক বোমার মতো বানিয়ে সেটাকে ইয়াকোটের দিকে মেরে দেয় এবং সেটি ইয়াকোটের দিকে ফুল স্পিডে আসতে থাকে। ইয়াকোট বুঝে যায় আফটার খেলা শেষ, আর সেই বুলেটটি ইয়াকোটের শরীরের অর্ধেক অংশ উড়িয়ে দেয়। ভাইরে ভাই, এই সিরিজটাতে এসব হচ্ছেটা কি? যাদেরকে আমি এই সিরিজের প্রধান চরিত্র ভাবছিলাম, তারাই তো দেখি এটার স্টার্টিং এ মারা যাচ্ছে। আমি তো ইয়াকোটকে একটি মেইন ভিলেন ভেবেছিলাম। যাই হোক, অ্যাডোনিস বেঁচে থাকা ওই লাস্ট মিলিটারির দিকে এগিয়ে এসে বলতে থাকে, তোমাদের কি সত্যি মনে হয় তোমরা আমাকে মারতে পারবে? তোমাদের কি সত্যি মনে হয় তোমরা এই জাদুকে হারাতে পারবে? তোমাদের কি সত্যি মনে হয় তোমরা আমার ক্লোইকে খুন করেও সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারবে? অ্যাডোনিসের কথা শুনে তো ওই মিলিটারিটি একেবারে ভয় পেয়ে যায়। অ্যাডোনিস বলে, আমি এই সমগ্র নোংরা মানব জাতির অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিব, যাতে তোমরা সকলে অনুভব করতে পারো যে তোমরা ক্লোইকে হত্যা করে কতটা ভুল করেছো। অ্যাডোনিসের এই থ্রেটটি শুনে ইয়ামাতো ইউকিকে মনে করে তাকে জলদি করে তার কাজ শেষ করতে বলে। এদিকে ইউকি সেই ম্যাজিক ব্রোকার মেশিনটির কাছে পৌঁছে গিয়েছিল, যেখানে সেই মেশিনটিকে দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়। ইউকি ভাবছিল সে হয়তো এখন তার বড় ভাইয়ের কোনো কাজে আসতে পারলো। এটা ভেবে ইউকি অনেক খুশি হতে থাকে। ইউকি তার লোকদেরকে এখন এই মেশিনটিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভেট করতে বলে। তখন ইউকির সামনে কিছু লোক চলে আসে। এরা হলো এই মেশিনটির দায়িত্বে থাকা সায়েন্স ডিপার্টমেন্ট এবং এই মেয়েটি হলো এই ডিপার্টমেন্টের চিফ। এর নাম হলো থেটা। থেটা ইউকিকে দেখে বলে, আনফরচুনেটলি আমি তোমাদেরকে এখন এই মেশিনটি অ্যাক্টিভেট করার পারমিশন দিতে পারবো না। থেটার কথা শুনে ইউকি তার বন্ধুকে হাত দিয়ে বলে, আমি এখানে আপনার থেকে পারমিশন নিতে আসিনি। তখন ইউকির মোবাইলে ইয়ামাতো কল দেয় তার কাজ কতটুকু হলো এটা জানার জন্য। কিন্তু এখানে ইউকির কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে থেটা ইয়ামাতোর সঙ্গে কথা বলে। ইয়ামাতো থেটার কণ্ঠ শুনে তাকে চিনতে পারে। থেটা ইয়ামাতোর সঙ্গে জরুরি কিছু কথা বলতে নিলে ইয়ামাতো বলে, এখন আমাদের কাছে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই। কিন্তু এখানে থেটা তো ইয়ামাতোকে তার কথা শুনিয়ে ছাড়বে। থেটা বলে, এই মেশিনটি অ্যাক্টিভেট করা যাবে না। বিজ্ঞানের যেমন অনেক ইতিবাচক দিক রয়েছে, তেমনি অনেক নেতিবাচক দিকও রয়েছে। এই মেশিনটি অ্যাক্টিভেট করলে এটার ভেতর থেকে অনেক তীব্র রেডিয়েশন বের হয়, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় নিউক্লিয়ার প্রোটন বলা হয়। এই রেডিয়েশন মানবদেহের সংস্পর্শে আসার সাথে সাথে এটি মানবদের বিভিন্ন কোষ ধ্বংস করে ফেলে। 10 বছর আগে উইকদের মারার মিশনে যেসব মিলিটারিরা এই মেশিনটিকে ব্যবহার করেছিল, তাদের ভেতরে অর্ধেকেরই মৃত্যু
হয়ে গেছে এবং বাকি অর্ধেক মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এজন্য এখন এই মেশিনটিকে ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর হবে বলে আমরা মনে করি। থেটার কথা শুনে ইয়ামাতো বলে, আমি তো এরকম কিছু এই প্রথমবার শুনলাম। তখন থেটা বলে, কারণ এর আগে তুমি কখনো এই ব্যাপারে জানতেই চাওনি। অপরদিকে উইজদের ম্যাজিক না থাকার কারণে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। পরিবেশ যেই হারে দূষিত হচ্ছে সেই হারে রিকভার হতে পারছে না। আর বেশি সময় বাকি নেই এই পৃথিবী থেকে মানুষদের না মুছে যাওয়ার। এবং তুমি কি জানো 10 বছর পূর্বে যেই মানুষটা সব থেকে বেশি পরিমাণে এই মেশিনটি ব্যবহার করেছিল তার এখন কি অবস্থা হয়ে রয়েছে? আমি শিওর তোমরা সবাই তাকে চিনো। ইয়ামাতো আর বুঝতে বাকি রয় না যে থেটা এই রেডিয়েন্টের রাজা গোথের কথা বলছে। ইয়ামাতো বলে, তাহলে এই মেশিনটি রাজার অসুস্থতার কারণ? ইয়ামাতো বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত, কারণ এদিকে তার সৈন্যগুলো পিঁপড়ার মতো মারা যাচ্ছিল। কিন্তু তখনই ইউকি ছুটে ওই মেশিনটির দিকে যেতে যেতে বলে, রোগের কারণে মরলে তো আমরা অনেক পরে মারা যাব, কিন্তু এখন যদি এই জাদুটিকে আটকানো না যায় তাহলে আমরা কিছুক্ষণের ভেতরই মারা যাব। সেটা তার সকল সাথীদেরকে এখান থেকে লুকিয়ে পড়তে বলে এবং সে ইউকির পিছে ছুটে গিয়ে তাকে এই মেশিনটি অ্যাক্টিভেট করার জন্য নিষেধ করতে থাকে। কিন্তু ইউকি তার কোনো কথা না শুনে মেশিনটিকে অ্যাক্টিভেট করে দেয়, যেটাতে এই মেশিনটি থেকে অনেক তীব্র রেডিয়েশন বের হতে থাকে এবং অ্যাডোনিসের ম্যাজিক থেমে গিয়ে তার হাত থেকে ওই জাদুই পালকটি পড়ে যায়, যেটা দিয়ে সে এতক্ষণ ম্যাজিক করছিল। এদিকে থেটা কোন রকম ইউকিকে ধরে এই মেশিনটিকে আবারও ডিঅ্যাক্টিভেট করে ফেলে। এটুকু সময়ের ভেতরই থেটার মুখ থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল। ইয়ামাতো ফোনে ইউকিকে ডাকতে থাকলে থেটা ইয়ামাতোকে বলে, ইউকি ঠিক আছে, তোমাকে ওর জন্য চিন্তা করা লাগবে না, তুমি শুধু তোমার সামনে ফোকাস করো। আমরা শুধুমাত্র একজনকে আটকানোর জন্য এই মেশিনটিকে অ্যাক্টিভেট করে সবার জীবনকে ঝুঁকির ভেতরে ফেলতে পারি না। আমরা রেডি এম্পায়ারের লোক, আমাদেরকে আমাদের নিজেদের শক্তি দিয়ে ওকে হারাতে হবে। ইয়ামাতো থেটার কথা বুঝতে পেরে তার সকল ইউনিটকে অ্যাডোনিসের দিকে আগাতে বলে এবং সব মিলিটারিরা অ্যাডোনিসকে ধরতে এগিয়ে যেতে থাকে। এটা দেখে অ্যাডোনিস তার জাদুর হাতিয়ারটির কাছে যাওয়া ধরলে তখনই সে পা পিছলে নিচে পড়ে যায়। সব মিলিটারিরা অ্যাডোনিসের দিকে এম করলে তখনই তাদের ভেতর থেকে একজন মিলিটারি অ্যাডোনিসের কাছে ছুটে যায়। অন্য সব মিলিটারিরা তাকে অ্যাডোনিসের থেকে দূরে থাকার জন্য বলতে নিলে তখনই একটি বিল্ডিং ভেঙে তাদের সামনে এসে পড়ে, যার কারণে সামনে কি হচ্ছে সেটা তারা দেখতে পাচ্ছিল না। এদিকে অ্যাডোনিসের সামনে থাকা মিলিটারি তার বন্দুক থেকে একটি ছুরি অ্যাটাক করে এবং সে সেটিকে উঠায় অ্যাডোনিসকে মেরে ফেলার জন্য। জাদুর হাতিয়ারটি ছাড়া অ্যাডোনিসের কোনো ক্ষমতাই নেই, তাই সেও বুঝে যায় তার হায়াত এ পর্যন্তই ছিল। তো সেই মিলিটারি অ্যাডোনিসের মাথায় আঘাত করে অ্যাডোনিসের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। আচ্ছা, কেউ কি আমাকে বলবেন এই সিরিজটাতে হচ্ছে নাকি? এই সিরিজটা কি শুধু 3টি এপিসোডেরই হবে নাকি? মানে নায়ককেও মেরে ফেলা হয়েছে। এই সিরিজটির এপিসোড গুলো পুরো ইন্টারেস্ট মোমেন্ট দিয়ে ভরপুর, এক সেকেন্ডের জন্য কোনো বোরিং সিন নেই। যাই হোক, এই মিলিটারিটা অ্যাডোনিসের কাটা মাথা নিয়ে সবার সামনে এসে বলে, আমি ওই ওয়েস্টের শিষ্যকে মেরে ফেলেছি। সবাই তো এটা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তারা সবাই ফাইনালি অ্যাডোনিসের মৃত্যুতে হাঁপ ছেড়ে বাঁচে। হেডকোয়ার্টার্সের লোকেরাও তাদের বিজয় সেলিব্রেশন করতে থাকে। ইয়ামাতো তো এখানে বিশ্বাসই হচ্ছিল না যে তারা অ্যাডোনিসকে মারতে সক্ষম হয়েছে। ইয়ামাতো তার মিলিটারিদেরকে বলে, তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখন আমাদের সেলিব্রেশন করার সময় নয়। আমাদেরকে আগে অ্যাডোনিসের বডিটিকে উদ্ধার করতে হবে এবং শহরের সব আহত লোকদেরকে সাহায্য করতে হবে। ইয়ামাতো সিসিটিভিতে দেখে যে অ্যাডোনিসকে যে মেরেছে সে একটি ফিমেল মিলিটারি। ইয়ামাতোর পাশে থাকা একজন ইনফরমেশন চেক করে বলে, এই মেয়েটি নতুন জয়েন করেছে আমাদের ফোর্সে। ইয়ামাতো বলে, ওর ব্যাপারে পরেও জানা যাবে, আগে আমাদেরকে থেটা এবং ইউকির খোঁজ দিতে হবে যে তাদের এখন কি অবস্থা। ইয়ামাতো থেটাকে মনে করে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমাদের রেডিও এম্পায়ার অনেক শক্তিশালী। তো এরপর রাজা গোথে তার এই অসুস্থ শরীর নিয়ে তার রাজ্যের সকল মানুষের সামনে এসে বলে, 10 বছর আগে একটি উইচ তার একটি শিষ্যকে এই পৃথিবীতে রেখে গিয়েছিল, যে 10 বছর পর আর জাগ্রত হয়ে আমাদের রাজ্যের সকলের উপর অমানবিক হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু আজ আমরা এই উইচটির শিষ্য অ্যাডোনিসকে মেরে ফেলার মাধ্যমে এই জাদুর যুগে সমাপ্তি করেছি। এই পৃথিবীতে এখন আর কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই, আমাদের দেশই হলো এখন ঈশ্বর। তো এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে দেখানো হয় গোথের এই ভাষণের ফুটেজটি স্কুল কলেজের বাচ্চাদেরকে দেখিয়ে তাদেরকে শেখানো হচ্ছে যে এই দেশকে শত্রুমুক্ত করতে তাদের দেশের মিলিটারিদের কতটা কষ্ট করতে হয়েছে। তখনই একটি মেয়ে তার টিচারকে প্রশ্ন করে যে আপনি এই উইচটির শিষ্যের ব্যাপারে কি বলবেন, যে একজন মানুষ হয়ে ওই উইচদের পক্ষ নিয়েছিল। কিন্তু এখানে তার শিক্ষক এই প্রশ্নটিকে এড়িয়ে এই ক্লাসটিকে এখানে শেষ করে চলে যায়। তো এরপর আমাদেরকে এই ক্লাসটির একটি মেয়েকে দেখানো হয়, সে যখন তার বেঞ্চে বসে ঝিমাচ্ছিল তখনই তার কাছে একটি মেয়ে এসে অদ্ভুত ভাবে কি সব উল্টাপাল্টা বলে আবার একাই চলে যায়। এই মেয়েটি তো বুঝতে পারছিল না যে তাকে দেখলেই ও কেন এমন করে। তো এরপর এই মেয়েটি সেই স্থানে আসে যেখানে অ্যাডোনিস হামলা করেছিল। মেয়েটি তার মোবাইল ফোন বের করে অ্যাডোনিসের তোলা পিক গুলো দেখে শরম পেতে থাকে। মেয়েটি বলে, এই ছেলেটি তো কতটা কুল। তখন এই মেয়েটির পেছনে একটি লোক চলে আসে। মেয়েটি এই লোকটির ব্যাজ দেখে বুঝতে পারে ইনি কোনো প্রশাসনিক কর্মকর্তা।
কথা। তো সেই লোকটি এই মেয়েটিকে বলে, তুমি তাহলে ওই উইস্টির শিষ্যকে পছন্দ করো? মেয়েটি তো লোকটির কথায় ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমাদেরকে বলা হয় ইনি হলেন ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর। ওনার নাম হলো ওজেন গর্জিয়াস। সে একজনের সঙ্গে ফোনে কথা বলছিল, আর আমরা দেখতে পাই ফোনের অপর প্রান্তে যে রয়েছে সে হলো এই ইন্টেলিজেন্স এজেন্সির হেড সুপারভাইজার। এনার নাম হলো চার্মি। ইনি একটি বিষয় নিয়ে রিসার্চ করছিল, আর আমরা এনার রুমে অ্যাডোনিসের বডিটিকে সংরক্ষিত অবস্থায় দেখতে পাই। এবং এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো পরের এপিসোডটি আসার সাথে সাথে দেখতে চাইলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এন্ড গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।